অন্যতম কমরেড অঘুর দেববর্মা তিনি আছেন, তার মুখ থেকে আপনারা শুনবেন। আর এডিসি সম্পর্কিত বিষয়ে যে সমস্ত কথাবার্তা, এটা রাধাচরণ দেববর্মা, যদিও তিনি এখন এডিসির কেউ না, কিন্তু একটা দীর্ঘ সময় ওখানে কাজ করেছেন, তার অভিজ্ঞতা, বিশেষ করে এই যে নূতন সরকারটা আসার পর গত তারা যখন দায়িত্বে ছিলেন, এই অভিজ্ঞতাগুলি তাদের কাছে শুনবেন। আমি এখন অঘুর বাবুকে অনুরোধ করব তিনি যাতে বলেন। প্রথমে আপনাদের যারা উপস্থিত হয়েছেন আপনারা প্রত্যেকেই অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে যে আলোচনার যে বিষয়বস্তু সম্পর্কে ইতিমধ্যে আমাদের ত্রিপুরা বিধানসভার লিডার অব দ্য অপোজিশন তিনি স্পষ্ট করে বলবার চেষ্টা করেছেন। এই বক্তব্যের মধ্যে যেটা একটা বিষয়ে বলার চেষ্টা হয়েছে, সেটা হচ্ছে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখতে গিয়ে, অথবা এটা এর মধ্যেও আমরা অনেকবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে আমরা যেটা শুনে আসছি, সেটা হচ্ছে বামফ্রন্ট সরকার আমলে বা বামফ্রন্ট সরকার উপজেলার জন্য কোনো কাজই করেনি, এরকম একটা অভিযোগ। এটা বিভিন্ন সময় এটা শোনা যায়। এই ক্ষেত্রে এবারও প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার সোশ্যাল মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে ওই বিষয়টা আবার রেফার করার চেষ্টা করেছেন। কিন্তু এটা তো প্রকৃত ঘটনা হতে পারে না। বামফ্রন্ট সরকার মানুষের জনগণের, ত্রিপুরার মানুষ তাদের নিজস্ব অভিজ্ঞতার মধ্য দিয়েই সরকারটা প্রতিষ্ঠিত করেছেন, এবং স্বাভাবিক কারণে বামফ্রন্ট সরকারের কাছে ত্রিপুরা রাজ্যের সামগ্রিক উন্নয়ন বা মানুষের যে অতীতে চলে আসা দুঃখ দুর্দশা মোচন হবে, এই ভরসা বা এই ধারণা থেকেই তারা বামফ্রন্ট সরকারকে ক্ষমতায় বসিয়েছেন। এগুলি শ্রদ্ধা রেখে বামফ্রন্ট সরকার কিন্তু কাজ করেছে। একটা যে কোনো তার একটা জাতিগোষ্ঠীকে তার সার্বিক বিকাশ ঘটাতে গেলে পড়ে বা তার জাতিসত্তা বিকাশ করতে গেলে যে বিষয়গুলো দরকার হচ্ছে, তার অর্থনৈতিক শক্তিশালী করা, শিক্ষায় তাকে এগিয়ে নিয়ে যাওয়া, তার সংস্কৃতিকে শ্রদ্ধার সঙ্গে একে তুলে ধরা, এই বিষয়গুলো সেখানে যুক্ত রয়েছে। সেগুলির উপরে বামফ্রন্ট সরকার কিন্তু কাজ করেছে গত 25 বছরে। এবং সেই রাজন্য শাসন, এটা আমি রেফার করছি কারণে ত্রিপুরার মানুষের কাছে, সেটা হচ্ছে তথ্য যাচাই করার জন্য এটা আমরা বলছি। প্রায় 1300 বছর, কেউ কেউ বলেন 1300-1400 বছর ত্রিপুরায় রাজশাসন দ্বারা পরিচালিত হয়েছে ত্রিপুরা রাজ্য। তখনকার আমরা শুনি যে সংখ্যাগরিষ্ঠ উপজাতি জনগণের মধ্যে এই রাজ্যে ছিল, তো কিন্তু তাদের শিক্ষা অর্থনৈতিক অবস্থা কি পর্যায়ে ছিল, এটা ইতিহাসে তো আছে, থাকবে। তাদের জীবনযাত্রা কীরকম ছিল, উপজাতি অধ্যুষগুলো তারা কি অবস্থায় ছিলেন, তারা রাজশাসনের, তাদের রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, তাদের অর্থনৈতিক বিকাশের প্রশ্ন, ভাষা সংস্কৃতির বিকাশের প্রশ্ন, কী সুবিধা ছিল, এগুলি কিন্তু মূল্যায়নের মধ্যে আসা উচিত। এই জন্য এটা আমি রেফার করেছি কারণে। কিন্তু আমরা যখন থেকে শুরু করেছি তখন কিন্তু এগুলি ছিল না। উপজাতি এলাকায় প্রথম বামফ্রন্ট ক্ষমতায় আসার পরে উপজাতি এলাকায় এই হাতে গোনা যায়
প্রাইমারি স্কুল এবং সিনিয়র বেসিক স্কুল ছিল, হাতে গোনা যায় এটা কয়েকটা জায়গায় সারা রাজ্যের মধ্যে। কিন্তু এটা ঘটনা, উপজাতিদের কারো একটা জাতিকে বিকশিত করতে গেলে তার শিক্ষা চায়। এই শিক্ষা তাকে মানে গুরুত্ব দিয়ে বামফ্রন্ট সরকার উপজাতি এলাকায় শিক্ষা সম্প্রসারণের কাজটা করেছে। এবং এটা আপনার এই বামফ্রন্ট সরকারের সময়ে যে সমস্ত এই সরকার তরফ থেকে যে সমস্ত ইশতেহার বা যে সমস্ত প্রশাসনিক সিদ্ধান্ত আছে সেগুলো আপনার কাছে নিশ্চয়ই থাকবে বা আপনারা জানবেন, জানার সুবিধা আপনাদের আছে এই জায়গায়। কিন্তু যখন ছিল না, কিন্তু সেখানে স্কুলগুলি সম্প্রসারণ করা হয়েছে, সিনিয়র বেসিক স্কুল সেখানে করা হয়েছে, তারপরে হচ্ছে হায়ার সেকেন্ডারি। তো এগুলো তো আগে ছিল না। আগে তো শুধু উপজাতি কেন, ত্রিপুরার এই ভৌগোলিক মানে চৌহদের মধ্যে দুই একটা শহরে ছাড়া কোনো কলেজই তো ছিল না। আমার যদিও আমি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম এক সময়ে, কেন আমাদের দাবি ছিল যে গ্রামের ছেলেমেয়েরা, শুধু উপজাতি না, গ্রামের ছেলেমেয়েরা শহরে এসে লেখাপড়া করার মতো, কলেজে লেখাপড়া করার মতো অবস্থা, তাদের আর্থিক অবস্থা নেই। এবং এমনি সেদিন ত্রিপুরা রাজ্যের 80% বা 90% মানুষ হচ্ছে দারিদ্রতার চরম সীমার মধ্যে তারা বসবাস করেছেন। এই সময়তে মেধাবী ছেলে মেয়েটাকে কলেজে এই আগরতলায় বাড়াবাড়িতে রেখে পয়সা খরচ করে অভিভাবক তার ছেলে মেয়েকে পড়াবেন, এই ক্ষমতা তাদের ছিল না। এই জন্যে আমরা সেদিন দাবি তুলেছিলাম যে প্রতিটি মহকুমায় একটা করে কলেজ স্থাপন করতে হবে। সরকারের আপত্তি ছিল এবং তাতেই আন্দোলন করতে গিয়ে অনেক ছাত্র অভিভাবক তারা জেল হাজতে খেতে হয়েছেন এবং কোন কোন সব গুলি বিনিময় হয়েছে। তো এই সমস্ত ঘটনা তো ত্রিপুরার মানুষের সাক্ষী আছে, জানবার কথা এইগুলি। কিন্তু বামফ্রন্ট সরকার আমলের কলেজের জন্য কিন্তু ছাত্র আন্দোলন করতে হয়নি। বামফ্রন্ট সরকার সেটা নিয়ে প্রত্যেকটি মহকুমায় কলেজের ব্যবস্থা করেছেন, যেটা আগে ছিল না। উপজাতি যে এলাকায় দ্বাদশ স্কুল বা মাধ্যমিক দ্বাদশ স্কুল ছিল না, এই জায়গায় বিনা আন্দোলনে বিনা রক্তপাতে উপজাতি এলাকায় দ্বাদশ বিদ্যালয় সেখানে কিন্তু অসংখ্য সংখ্যা সেখানে প্রতিষ্ঠা করেছে বামফ্রন্ট সরকার। অর্থাৎ শিক্ষার বিকাশ চায়, তার জাতিসত্তাকে বিকাশ করা চায় উপজাতি এলাকায়, উপজাতি জনগণের। এই ভাবনা থেকে কিন্তু উপজাতি এলাকায় এই শিক্ষা সম্প্রসারণের কাজটা করেছে। এবং শিক্ষা অত্যন্ত জরুরি হচ্ছে উপজাতি, তাদের যেহেতু শিক্ষার অভাব ছিল অতীতে, ফলে তারা তাদের অর্থনীতিকে ঠিক সেভাবে স্বাবলম্বী করে তুলতে পারছিল না। এই জন্যই শিক্ষাটাকে আমরা সেখানেও গুরুত্ব দিয়ে এবং যেমন দিচ্ছি, তেমনি তাদের অর্থনৈতিক বিকাশ করার জন্য আমরা ত্রিপুরায় বিভিন্ন অর্থকরী ফসল, ইভেন রাবার, এমন সময় রাবার ছিল এটা কি জন্য করে বেআইনি চাষ, অর্থাৎ কেউ রাবার চাষ করা যাবে না ত্রিপুরায়, এরকম একটা কথা ছিল। আমার যদিও আমার বাবা একটা রাবারের চারা বোধহয় কোথা থেকে নিয়ে গেলো জানি না, তখন তো আমি একটু বড়ই। এই রাবার চারাটা বাবা আমাকে বললেন, এইটা মানে ঘরের বাইরে রাখো না, ঘরের ভিতরে একটা কোনায় রেখে দাও, কেউ দেখলে এটা হয়তো পুলিশ ধরে নিয়ে যাবে, এইরকম বলছিল। অর্থাৎ রাবার চাষ করা যাবে না, এরকম ছিল। কিন্তু ত্রিপুরার বামফ্রন্ট সরকার সমস্ত নিয়ম কানুনের মধ্যে রেখে ত্রিপুরায় কিন্তু প্রথম রাবার চাষের মধ্যে উপজাতি না, শুধু অন্যান্য বিশেষ করে উপজাতি জনগণের যেহেতু জমি জমা ওদের আছে, তিলাতঙ্কর আছে, এদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবার জন্য এই রাবারের মাধ্যমে সেখানে এই পুনর্বাসন অথবা তাদের উৎসাহিত করার চেষ্টা হয়েছে, হয় সরকারের ব্যবস্থায় অথবা এই যাদের সামান্য কিছু পয়সা আছে তারাও সেই রাবার চাষ করেছে। প্রচুর লোককে আমরা সরকারের ব্যবস্থায় রাবার চাষের ব্যবস্থা করেছি, এডিসি এবং রাজ্য সরকার উভয় তরফ থেকে, যাতে উপজাতি জনজীবনে তার অর্থনৈতিক দুর্দশা লাঘব করা যায়, অর্থনৈতিক বিকাশ হয়, স্বাবলম্বী হতে পারে, তার জন্য কিন্তু এই রাবারের মাধ্যমে তাদেরকে পুনর্বাসন, অর্থকরী ফসল আনারস, আম, জাম, কাঁঠাল এগুলি বাণিজ্যিকভাবে যাতে তারা এই করে বেঁচে থাকতে পারে, তার জন্য সে জায়গাও আমরা গুরুত্ব দিয়ে তাদেরকে উৎসাহিত করে সরকারের ব্যবস্থা করেছি। কাজেই উপজাতিদের জন্য কিছুই করে যে অভিযোগটা আসছে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে, এটা কিন্তু বাস্তবের সঙ্গে কিন্তু কোনো সামঞ্জস্য আছে বলে আমরা মনে করি না। আমি কেন, এটা ত্রিপুরার মানুষে মনে করবে আমি জানি না, ত্রিপুরার মানুষ হয়তো মনে করবে না, কারণ এগুলো তো চোখের দেখা। কী ছিল, কোথায় কী অবস্থায় ছিল, আজকে কোথায় গিয়ে ওরা পৌঁছেছে, এটা তো ত্রিপুরার মানুষের চোখের সামনে বিদ্যমান রয়েছে, জানে তারা। কাজে এটাকে অস্বীকার করলে কিন্তু এটা ঠিক
মানে বাস্তবতাকে অস্বীকার করা ঠিক হবে না। উপজাতিতে তার বাসা প্রায় হারে বলে বসেছিল সেই রাজন্য আমল থেকে। আর এক সময় তার নিজের মাতৃভাষায় কথা বলাও তো অনেক লজ্জাবোধ করত। তো আজকে অনেকে ভাষা 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 করে যারা চিত্রাচরণ করছে, বামফ্রন্ট ভাষার জন্য কিছুই করছে না, কিন্তু এমন দিন গেছে যে এই ভাষার কথা, এই নিজেদের ভাষায় কথা বলে অনেকে লজ্জাবোধ করতে হতো। এই জায়গায় চলে গেছে এই ভাষার অবস্থা, ভাষার যে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বামফ্রন্ট সরকারই প্রথম ত্রিপুরায় এই ককবরক ভাষা, ইভেন ককবরক ভাষা না, ত্রিপুরার উপজাতি 19 ট্রাইব তাদের নিজস্ব ভাষা সংস্কৃতির ভাষা রয়েছে, সেই ভাষায় স্কুল পড়ার জন্য প্রাথমিক শিক্ষায় যাতে তারা নিজের ভাষায় পড়তে পারে তার জন্য কিন্তু বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা বড় একটা চ্যালেঞ্জ নিয়েছে বামফ্রন্ট সরকার। আর সেই ভাষায় আজকে কি বলে এটা, কলেজ ইউনিভার্সিটিও পড়াশোনা হচ্ছে। কলেজ ও ইউনিভার্সিটিতেও ডিগ্রি নেওয়ার সুযোগ তৈরি হয়েছে এই জায়গায়। তো কে করলো? তো বামফ্রন্ট সরকারই করেছে। তো অস্বীকার করলে কী করে হবে? এটা বামফ্রন্ট সরকারে এই উদ্যোগ নিয়ে উপজাতিদের ভাষা বিকাশের জন্য কাজটা করেছে। তো এখানে কিছুই করেনি বামফ্রন্ট সরকার, এটা যে বলাটা কতটা বাস্তবমুখী হবে এটা বোঝা উচিত। আমরা এর মধ্যে সংস্কৃতি গান বাজানো কিছু হতোই না। আগে আমরা দেখতাম ওই সময় এটা ত্রিপুরায় তখন কংগ্রেস শাসন ছিল, তখন কোনো সরকারের অনুষ্ঠানে কিছু লোককে ডেকে এনে নাচ গানের ব্যবস্থা হতো, এরপরে এটা শেষ। কিন্তু বামফ্রন্ট সরকার এই যে মানে ভাষাটা, তার সংস্কৃতিটাকে তুলে ধরবার জন্য সিদ্ধান্ত নিয়ে কাজ করেছে। এবং আপনারা দেখবেন যে এই ভাষায় সংস্কৃতিটাকে উজ্জ্বল তুলে ধরবার জন্য সেখানে ইনস্টিটিউটও করা হয়েছে, যেমন টিআরআই এখানে করেছে। এখানে এই চর্চা হচ্ছে, নানা রকম স্বরলিপি তৈরি হচ্ছে, এইভাবে করা হচ্ছে। এবং এই সংস্কৃতি, এই গান ভাষার মধ্য দিয়েও BA MA পাস করা যায় তারও ব্যবস্থা এখানে এই স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে এই জায়গায়। তো খাতু করার উপজাতিদের তার সংস্কৃতিকে খাতু করা অথবা তার জন্য কোনো কাজই করছে না বামফ্রন্ট সরকার, এটাকে হয়? বামফ্রন্ট সরকার কিন্তু এই কাজগুলো করেছে উপজাতির সংস্কৃতিকে তুলে ধরবার জন্য। তারপর হচ্ছে উপজাতির ছেলেমেয়েরা শিক্ষায় যাতে এগিয়ে আসতে পারে বা উৎসাহিত হতে পারে তার জন্য নানা ধরনের প্রকল্প, আজকে কিন্তু এগুলো শোনা যায় না, কিন্তু বামফ্রন্ট সরকার প্রতি বছর এই খাতে বরাদ্দটা যথার্থ মর্যাদা দিয়ে কাজটা করবার চেষ্টা করেছে। ছেলেমেয়েরা যাতে মেধাবী হয় তার জন্য, তাদের জন্য এই কোচিংয়ের ব্যবস্থা, তাদের আর্থিক ব্যবস্থা, নানা রকম ব্যবস্থার মাধ্যমে তাদের উৎসাহিত করার চেষ্টা করেছে এই জায়গায়। যে সমস্ত ছেলেমেয়েরা বাইরে লেখাপড়ার জন্য সরকার পাঠিয়েছিল তাদের কারো ফিরে আসতে হয় না পয়সার অভাবে। আজকে আমরা শুনতে পাই যে পয়সার অভাবে তার কোর্সটা কমপ্লিট না করেই তাকে ফিরে আসতে হয়েছে, তাদের জন্য আমি দেখেছি আন্দোলন হয়েছে। কিন্তু বামফ্রন্ট সরকার এই সমস্ত ঘটনা তো ঘটেনি। এবং উপজাতির ছেলে মেয়েটার বাইরে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে, এমনকি কী বলে এটা, এই IAS অফিসার হওয়ার জন্য অথবা IPS হওয়ার জন্য অথবা কী বলে এটা, হ্যাঁ, এগুলি যাতে তারা সাকসেসফুলি তাদের বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তার জন্য সেই ধরনের কোচিংয়ের ব্যবস্থা আমরা করেছি। TSS জন্য এখানে নানা ধরনের কোচিংয়ের ব্যবস্থা আমরা করেছি যাতে ছেলেমেয়েরা অন্তত এটা বেরিয়ে আসতে পারে এই সমস্ত পরীক্ষার মাধ্যমে। এই কাজটা করেছে। আজকে এগুলো হচ্ছে কিনা সেটা তো খবরের কাগজেও যেহেতু সেরকম দেখতে পায় না, কিন্তু ছিল বামফ্রন্টের আমল এই জায়গায়।
দুর্গম এলাকায় উপজেলা এলাকায় অনেকগুলি হসপিটাল, দুর্গম এলাকায় উপজেলা এলাকায় হসপিটাল শহরে নিয়ে আসতে হয়, অনেক অসুবিধা হয়। তার জন্য বামফ্রন্ট শহর এই সমস্ত কথা মাথায় রেখে দুর্গম এলাকায় তাদের স্বাস্থ্য চিকিৎসার জন্য সুবিধার জন্য তাদের পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলবার চেষ্টা করেছে এই জায়গায়। ছোটোখাটো হসপিটাল, প্রাথমিক হসপিটাল এগুলি করার চেষ্টা করেছে এই জায়গায়। সরকার প্রথম থেকে উদ্যোগ নিয়ে যে সমস্ত জায়গায় টাকাও স্যাংশন হয়েছে, জায়গাও ঠিক হয়েছে, শুধু কাজ করার জন্য কন্ট্রাক্টও ঠিক হয়েছে, কাজটা শুরু হয়নি, দেখা গেলো এগুলো সব বন্ধ হয়ে গেল। এখন আর হসপিটাল করবেন ডাক্তার নার্সের অভাবে এই সমস্ত হসপিটাল আর করা যাবে না। কোনো কোনো হসপিটাল ঘর প্রায় মানে কি নির্মাণের কাজ শেষ হয়ে গেছে, এমনও হতে পারে, হয়তো এটা জঙ্গল হয়ে গেছে, হয়ে যেতে পারে, যেহেতু এটা চালু হয় না এখন পর্যন্ত, এইরকম অবস্থায় চলে গেল। তো তো বামফ্রন্ট সরকার কিছুই করেনি উপজাতি এলাকায় উপজাতিদের জন্য। এটা তো কথার কথা, এটা তো কোনো অর্থ থাকছে এখানে? আমার মনে হচ্ছে এই জায়গায় কোনো অর্থ থাকছে না এই জায়গায়। তো এবং আমাদের থাকতে এই যে ফরেস্ট রাইট অ্যাক্টের যে আইনটা হয়েছিল সারা দেশের মধ্যে, এটা ত্রিপুরাই প্রথম উপজাতিদের ভূমির একটা বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা আমরা করেছি, ত্রিপুরাই প্রথম। এটা সর্বভারতীয় মিটিংয়ে এই কি ইয়াতে এইগুলি মিটিংয়ে তারা বলতেন যে না, ত্রিপুরা সরকার এই কাজটা করতে পেরেছে এবং ত্রিপুরাই প্রথম। তো প্রায় 1,27,000 পরিবারের মতো সেখানে সেখানে পুনর্বাসন করেছে। আমরা শুধু জমি দেয়নি, জমিও দিয়েছি। তাদের জমিতে যেটা সম্ভব হয়, যাতে সে আর্থিকভাবে কিছু লাভ হতে পারে, তার জন্য সেখানে তাদের সরকারি সাহায্যে সেখানে করেছে। অনেকগুলি যেখানে মানে কী বলে অর্থকরী ফসল, বাগিচা এগুলি করার ব্যবস্থা নিয়েছি আমরা। লুঙ্গাগুলি বাদ দিয়ে সেখানে মহিষাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এরকম ইত্যাদি অনেকগুলি প্রকল্প আমরা নিয়ে, অনেকগুলি কাজ। তো এইগুলি এখন জমি দেয় কিনা তাও আমাদের কাছে তথ্য নেই। আর সেই সমস্ত জমি যারা পেয়েছেন তাদেরকে এখন সেই ধরনের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে তারও আমার জানা নেই। কিন্তু বামফ্রন্ট সময় আপনাদের এটা অত্যন্ত উপজাতিদের কথা মাথায় রেখেই, তাদের সামাজিক বিকাশ, আর্থবিকাশ এই সমস্ত কথা মাথায় রেখেই সরকার কিন্তু এই কাজগুলি প্রাধান্য দিয়ে তাদেরকে এইভাবে সরকারের তরফ থেকে সুযোগ সুবিধা করে দিচ্ছে। তো আজকে যে কথা বারবার বলা হচ্ছে বামফ্রন্ট কিছুই করছে না উপজাতিদের জন্য, এটা আপনারা তো সাংবাদিক বন্ধুরা, আপনারা তো বিভিন্ন সময় যখন আমরা সরকার ছিলাম আপনারা আমাদের কাছে শুনেন, আপনার তথ্য সংগ্রহ করেন, আপনার আবার জায়গাতে জমিতেও যান, তো আপনাদের কাছে অনেক তথ্যই আছে। আমরা বললে হবে না, আপনাদের কাছে তথ্য আছে। তাহলে আজকে এই যে কিছুই হয় না, কিছুই করেনি, এই যে বিষয়গুলো আনবার চেষ্টা করছে, এগুলি বিভ্রান্ত করা হয়তো হতে পারে, বিভ্রান্ত করা যেতে পারে, কিন্তু বাস্তবের সঙ্গে এটা কোনো সামঞ্জস্য থাকছে না। আমি এই কথাটাই যেহেতু আমি বললাম, কাজেই এই হলো আমার কথা।